স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাগিব রহমান। নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির পথে রওনা হয়েছেন লাখ লাখ মানুষ। গতকাল পাটুরিয়া শিমুলিয়া ঘাটে বিজিবি মোতায়েন করার পরও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। এমনকি জরুরি পারাপারে নিয়োজিত ফেরিগুলোতে ওঠার জন্য যাত্রীরা একরকম হুমড়ি খেয়ে পড়ছেন। এমন চিত্র ঢাকা থেকে বের হওয়া সবগুলো পথেই। করোনার ভয়াবহতা উপেক্ষা করে ঘরে ফিরতে মরিয়া সাধারণ মানুষ। তবে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘরমুখো মানুষের এই বেপরোয়া ঈদ যাত্রা তাদের ভবিষ্যৎকে করোনা ঝুঁকিতে ফেলছে। আট বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 2 দিনে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। এই পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও খুলনায় 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে 20 ডিগ্রি সেলসিয়াস। বিটকয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা। এর লেনদেন হয় ইন্টারনেটের মাধ্যমে। এই কয়েন অনলাইন দুনিয়ার বাজারে ছাড়া হয় 2009 সালে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দেশে বাড়ছে এই মুদ্রার ব্যবহার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এর লেনদেন না হওয়ায় মানি লন্ডারিং আইনে দেশে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন অবৈধ। আর বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশ বৈধতা দিয়েছে ভার্চুয়াল মুদ্রাটির। দেশে বৈধতা দিলে আগে প্রয়োজন এর ভালো মন্দ দিক নিয়ে বিবেচনা করা। মাসুদা লাবনীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন কেবল অনলাইন দুনিয়ায়। ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলে ডিজিটাল কয়েনের মাধ্যমে করা হয় মানি ট্রানজ্যাকশন। বিভিন্ন অ্যাপস দিয়ে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় প্রকাশ না করেও সরাসরি আদান প্রদান করেন এই মুদ্রা। লেনদেনের তথ্য সুরক্ষিত থাকে ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে। তদারকির জন্য নেই কোনো কেন্দ্রীয় ব্যাংকের মতো কর্তৃপক্ষ। শেয়ার মার্কেটের মতো এক ধরনের স্টক প্রাইসের মতো ব্যাপার আছে। এই দামটা বাড়ে কম। বিটকয়েনের যে নেটওয়ার্ক, তারা হচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে তাদের নেটওয়ার্কটা এস্টাবলিশ করেছে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশ ক্রিপ্টোকারেন্সির বৈধতা দিয়েছে। তবে বাংলাদেশে ভিন্ন এই ডিজিটাল মুদ্রার অবস্থা। কোনো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এগুলো জড়িত না। তো ডেফিনেটলি যদি এই এগুলো জড়িত না হয়ে যদি এটাকে মানিকে ট্রান্সফার করা যায় বিটকয়েনে, তো সেখানে মানি লন্ডারিং হওয়ার সুযোগ আছে। বাংলাদেশ গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক এটা 2014 সালে বিটকয়েনে সমস্ত ধরনের লেনদেন অবৈধ ঘোষণা করে। বিটকয়েন ব্যবহার করে নানা অপরাধে জড়িত 2টি চক্রকে এবছর আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তারা ই-মার্কেটিং, ক্রেডিট কার্ড প্রতারণার সঙ্গেও জড়িত। সংস্থাটি জানায়, লেনদেনের গতিবিধি অনুসরণ করা সম্ভব না হওয়ায় দেশে অনেকেই মাদক, কালোবাজারি ও বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছে এই কয়েন। কোড ওয়ার্ড বা ইলেকট্রনিক কারেন্সি হিসেবে বিক্রি হয়। 2009 সালে যে বিটকয়েনের মূল্যমান ছিল বাংলাদেশি টাকায় 6 থেকে 8 টাকা, সেই বিটকয়েনের বর্তমান মূল্যমান হচ্ছে বাংলাদেশি টাকায় 49 থেকে 50 লক্ষ টাকা। বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করা হলে সেখানে কোনো ট্রেস থাকে না। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রভেদে নিয়ম কানুন ভিন্ন। বিশ্বব্যাপী যখন বিটকয়েনের ব্যবহার বাড়ছে, তখন বাংলাদেশে এর বৈধতা দিলে ক্ষতি কি? টাকা ডলার দিয়েও কিন্তু ক্রাইম করা যায়, সেটি ডিজিটাল কারেন্সিতেও করা যাবে। একদিকে অবৈধ রাখলে, জিনিসটা ব্যান করে রাখলে আপনি ট্যাক্স পাবেন না, আবার বৈধ করলে সেটার কিছু নেগেটিভ ডাউন সাইড আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে জিনিসটি ব্যাপকভাবে বিশ্লেষণ করে দেখা যে আসলে যদি আমরা বিটকয়েন ইন্ট্রোডিউস করি বা এটাকে যদি আমরা বৈধতা দিই, তাহলে আমাদের লাভের পরিমাণ কি হবে, ক্ষতির পরিমাণ কি হবে, সেটার ভিত্তিতে আমাদের হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া উচিত। অবৈধ হলেও বিটকয়েন পশ্চিমা দুনিয়ার সাথে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশেও। আর তাই মুদ্রাটির এপিঠ ও পিঠের নানা দিক ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
দণ্ডিত আসামি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের এই অভিমত তার পরিবারকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মনে করেন, যে ধারায় সাজা মওকুফ বলবৎ, সেই আইনেই বিদেশে চিকিৎসার সুযোগ পান খালেদা জিয়া। দল থেকে জানানো হয়েছে, সর্বশেষ পরীক্ষায় করোনামুক্ত বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে কিছুটা ভালো আছেন, তবে এখনও ঝুঁকিমুক্ত নন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। দেশের আইনে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার সুযোগ নেই। খালেদা জিয়ার পরিবারের দেয়া আবেদনের উত্তরে আইন পর্যালোচনায় এই অভিমত দিয়েছে আইন মন্ত্রণালয়। এই অভিমতের ভিত্তিতেই সরকার মনে করে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা নিতে হবে, কোনো সুযোগ নেই বিদেশের কোনো হাসপাতালে ভর্তি হওয়ার। রবিবার সরকারের এই অবস্থান জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। মানবিক কারণে সরকার ইতিবাচকভাবে দেখছে বলা হলেও কেন প্রত্যাখ্যান হলো, এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবিক বিষয় দেখবো বলেই তো আমরা পাঠিয়েছি যে আইনের কোনো জায়গায় তাকে দেওয়া যায় কিনা, এবং আইন অনুযায়ী এখন যে আমাদের প্রচলিত আইন রয়েছে, আইন অনুযায়ী এখানে দেওয়ার কোনো স্কোপ নাই, এটাই আইন মন্ত্রণালয় থেকে জানিয়েছে। সন্ধ্যায় সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি জানান, কিছুটা উন্নতি হলেও ঝুঁকিমুক্ত নন বিএনপি চেয়ারপারসন। যে ধারাতে তাকে তারা আপনার এই সাজা স্থগিত করেছে, ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মওকুফ করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। এদিকে দুদক আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রপতি চাইলেই খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি মনে করি যে এই নিয়ে তর্ক বিতর্ক না করে মানবতার কারণে, দেশের জন্য, শান্তির কারণে, আমাদের সবার জন্য ওনাকে আজকে, আমি আশা করি ওনাকে আজকেই বলে দেবে যে আপনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে যান, এবং সবার উচিত হবে আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করা। গত 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 3 মে হঠাৎ তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। তাকে তখন নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতের ধরন মোকাবেলা ও করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে সরকারের 14 দফা নির্দেশনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার কথাও বলছেন তারা। এই অবস্থায় 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত হয়েছে 1386 জন, তবে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে আজ 56 জনে। আলী তালুকদারের প্রতিবেদন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার মাঝেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ভারতীয় ভেরিয়েন্টের নমুনার সন্ধান মিলেছে বাংলাদেশে। প্লাস্টিকের বালতি হতে পারে, পানির ট্যাঙ্ক। যশোরের বেনাপোলে 6 জনকে চিহ্নিত করায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানায়, ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হয়নি। ভারতীয় যে ভেরিয়েন্টটিকে শনাক্ত করেছে, গতকালকে যেটি প্রচারিত হয়েছে, প্রকাশ হয়েছে, সেটি নিয়ে সারা বাংলাদেশে এক ধরনের সংশয় আছে, উদ্বেগ আছে। তার প্রেক্ষিতে ভারত থেকে যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে আসছেন তাদেরকে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন আছে সেটি কঠোরভাবে প্রতিপালন করবার জন্য আমরা আমাদের স্থলবন্দরগুলোকে নির্দেশ দিয়েছি। রবিবার সারা দেশে 24 ঘন্টায় 56 জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেল 11,934 জন। 16,775 জনের নমুনা সংগ্রহে আক্রান্ত হয়েছে 1,386 জন। মোট আক্রান্ত হয়েছে 7,73,513 জন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনায় 24 ঘন্টায় প্রাণ হারালো আরও প্রায় 10,000 মানুষ। শনাক্ত হয়েছে 6 লাখের বেশি। গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে ভারতে দৈনিক আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় ভারতে 3,66,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 3,700 শতাধিক। এমন অবস্থায় দেশটিতে পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এছাড়া সংস্থাটি মোদী সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করেছে। নেপালের অবস্থাও বেহাল।
ছোট্ট এই দেশটিতে 24 ঘন্টায় 8,000-এর বেশি সংক্রমণ ও 88 জনের প্রাণ গেছে। এদিকে ভারতীয় ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা উচিত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি করোনা ছড়িয়ে পড়া নিয়ে একটি নথি ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে 2015 সালে এই ভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের আলোচনার কথা উঠে এসেছে। এই গবেষণার তথ্য ফাঁস করেছেন চীনেরই এক শীর্ষস্থানীয় বিজ্ঞানী। ওপার বাংলার বহুল আলোচিত বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের রাজভবনে সীমিত পরিসরে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল 10:45 রাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। এবার পুরনোদের সাথে একাধিক নতুন মুখ রয়েছে মন্ত্রী পরিষদে। জানা গেছে মোট 43 জন মন্ত্রীর তালিকায় পূর্ণমন্ত্রী 24 জন। বাকি 19 জন প্রতিমন্ত্রীর মধ্যে 10 জন পাচ্ছেন স্বাধীন দফতর। তালিকায় রয়েছেন পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শোভনদেব চ্যাটার্জির মতো বর্ষিয়ান নেতারা। রয়েছেন সাধন পাণ্ডে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু। মন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন সোমেন মহাপাত্র, মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথ, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, ব্রাত্য বসু, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শশী পাঁজা, গুলাম রাব্বানি প্রমুখ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি পাইপলাইনে সাইবার হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে জো বাইডেন প্রশাসন। ওই হামলায় রোববার একটি বড় পাইপলাইন বন্ধ করায় জ্বালানি ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ অব্যাহত রাখতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কলোনিয়াল পাইপলাইনের মাধ্যমে দিনে 25 লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন সোমবার জ্বালানির মূল্য 2 থেকে 3% বাড়ার সম্ভাবনা রয়েছে। ঈদে যেমন চাই নতুন পোশাক, তেমনি দরকার পোশাকের সাথে মানানসই একজোড়া জুতা। আর তাই পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতে বেড়েছে ক্রেতা উপস্থিতি। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনেও এবার নতুনত্ব নিয়ে এসেছেন বলে জানান দোকানিরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ঈদের বাকি আর 4 দিন, এরই মধ্যে জমে উঠেছে রাজধানী বিপণী বিতানগুলো। স্বাস্থ্যবিধি মেনে ঈদ কেনাকাটা সারছেন সবাই। করোনাকালীন সময় হলেও ঈদ উদযাপনে যেন কমতি নেই কারো। প্রতিবারের মতো এবারও রমজানের শেষ দিকে এসে বেচা বিক্রি বেড়েছে জুতার দোকানগুলোতে। ঈদের পোশাকের সাথে মিলিয়ে শেষ সময়ে এসে সবাই কিনছেন জুতো। ঈদের সেহেতু ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনতে চাচ্ছিলাম, আর জুতার কালেকশন এবার ভালো। আমি তো লং টাইপের একটা ড্রেস নিচ্ছি, সো গাউন স্টাইলের সাথে অবশ্যই আমি একটু লম্বা, যেহেতু ফ্ল্যাট টাইপেরই দেখবো, একটু কমফোর্টেবল, যেরকম মানে আমার ভার্সিটিতে যাওয়া হয় তো এমনি মানে কমফোর্টেবল জুতা প্রেফার করছি। ক্রেতার পছন্দ অনুযায়ী দেশি বিদেশি জুতার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরাও। তবে এবার বেচা বিক্রি অন্যবারের তুলনায় কিছুটা কম বলে জানান অনেকে। আমাদের এই ঈদে সবচেয়ে বেশি সেল হচ্ছে স্যান্ডেল টাইপগুলি, প্লাস লোফার টাইপ পাঞ্জাবির সাথে পরার জন্য। লেডিসদের সবচেয়ে বেশি ফ্যাশনেবল যে মুচি প্রোডাক্টগুলি আমাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে। ড্রেসের সাথে মিলে কিনে আগে বাচ্চা কাচ্চাটাকে কেনাকাটা করে তারপরে লাস্টে নিজেদের জন্য কেনাকাটা করে। কতটুকু কালেকশন করা সম্ভব ছিল আমরা করছি, আলহামদুলিল্লাহ কাস্টমারের সারা আছে। বড় বড় ব্র্যান্ডগুলোর পাশাপাশি এলাকা ভিত্তিক দোকানগুলোতেও ভিড় আগের তুলনায় বেড়েছে। বিক্রেতারা বলছেন রমজানের শেষ 2 দিন হবে তাদের কাঙ্ক্ষিত বেচা বিক্রি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। ভূমিষ্ঠ হওয়ার 2 দিনের মধ্যেই নরসিংদীতে চুরি হলো ফুটফুটে নবজাতক। এতে শোকে পাগল প্রায় স্বজনেরা। রোববার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। স্বজনেরা জানায়, শুক্রবার রাতে নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মহিষাসুরা এলাকার সুমাইয়া আক্তার। পরে ঠান্ডাজনিত সমস্যার কারণে রোববার দুপুরে ওই নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন নবজাতকের নানি পরিবানু। এ সময় হাসপাতালে আসা আরেক নারী তার সাথে সখ্যতা গড়ে তোলে। রোগীর লম্বা সিরিয়াল থাকায় তা এগিয়ে আনার জন্য পরিবানুকে পরামর্শ দেয় ওই নারী। পরে কৌশলে তার কাছ থেকে নবজাতককে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবানু। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের সব রকম সহযোগিতা করছেন বলে জানান হাসপাতালের RMO।
আমাদের হসপিটালে দালাল চক্র আছে যারা বিভিন্ন সময় এইসব ক্রাইমের সাথে জড়িত থাকে। ডাক্তাররা যদিও 100% জিরো টলারেন্স নেগেটিভিটি দেখাচ্ছে, তারপরেও এই দালাল চক্র যারা সাধারণত মহিলা দালাল শ্রেণীর লোকেরা যদি এই কাজ না করে, একটা চোর এবং দালাল দুইটাই একসাথে হতে হবে। তাই আমাদের ব্যাপকভাবে দালালের দরকার দরকার। বিরতিহীন সংবাদ এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।